আমি কুয়েটে ভর্তি হওয়ার পরে তারপরে আমার বোটেক্স এর একটা চিঠি আসে আমার বাড়িতে। আমাদের ফিনান্সিয়াল অবস্থাটা অত ভালো ছিল না। একটা চিন্তা ভাবনা ছিল যে আমি টিউশনি করব, পাশাপাশি পড়াশোনা করব। আমার রেজাল্ট দেখে বলল যে তুই তো ডাবল স্টার, তোর রেজাল্ট ভালো, তোর চাকরির গ্যারান্টি আমি দিব। কিন্তু উদ্যোক্তা হই তাহলে আমি কিছু মানুষকে এমপ্লয়ি করতে জেনারেট করতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি টেক্সটাইল মিররের বিশেষ আয়োজন টেক্সটক। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। এই আয়োজনে আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টরের এক্সপার্টদের সাথে আমরা কথা বলে থাকি। আজকের এই আয়োজনে আমার সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনুপ্রেরণা, যিনি একজন ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপরে বিভিন্ন ফ্যাক্টরিতে তিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যার বড় পরিচয়, তিনি একজন উদ্যোক্তা। আরিয়ান নিট কম্পোজিটের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেলিম রেজা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাই টেক্সটাইল মিররে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আতিক, এবং ধন্যবাদ টেক্সটাইল মিরর এবং স্নেহের আতিককে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একটু আপনার শৈশব এবং পড়াশোনা, বেড়ে ওঠা, সেটি দিয়ে আমরা আয়োজনটা শুরু করতে চাই, যদি একটু শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। আমার শৈশব এবং বেড়ে ওঠা টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদরে আমার বাড়ি। গ্রামেই, গ্রামের নাম আউটিয়া। আর আমি পড়াশোনা করছি টাঙ্গাইল জেলা হাই স্কুল, এটার নাম বিবেকানন্দ হাই স্কুল। আর আমার কলেজ জীবন শুরু হয় মাওলানা মোহাম্মদ আলী কলেজ। এটা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে গড়া একটা প্রতিষ্ঠান। ওখানে আমি ইন্টারমিডিয়েট শেষ করে তারপরে ঢাকায় এসে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। যদিও আমি কিছুদিনের জন্য পড়াশোনা করছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ওখান থেকে কুয়েটে কিছুদিন পড়াশোনা করে তারপরে এখানে আসছি। আচ্ছা, কুয়েট ছেড়ে বুটেক্সে ভর্তি হওয়ার পেছনে কারণ কি ছিল? ইন্টারেস্টিং ছিল সেটা হলো যে আমি কুয়েটে ভর্তি হওয়ার পরে তারপরে আমার বোটেক্স এর একটা চিঠি আসে আমার বাড়িতে যে আমি ওখানে চান্স পেয়েছি। যদিও এটা আমি অ্যাকচুয়ালি ওখানে পড়াশোনার জন্য আমি পরীক্ষা দিইনি, আমি আমার এক বন্ধু, খুব কাছের এক বন্ধুকে সহযোগিতা করার জন্য ওই বন্ধু আমাকে সেখানে নিয়ে গেছিল, যার জন্য আমি আর খোঁজ নিই নাই। কিন্তু পরবর্তী যখন চিঠি আসে তখন আমি আমার কাছের কিছু বড় ভাই যারা ইতিমধ্যে বুটেক্স এবং বুয়েটে পড়াশোনা করে তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে পড়াশোনা করি, এখন আমি টেক্সটাইলের ভর্তি পরীক্ষায় আমি চান্স পেয়েছি, কি করব। তখন ওনারা পরামর্শ দিল যে এখানে চাকরির বাজার ভালো এবং চাকরি পাওয়াটা সহজ, তো সবচেয়ে বেটার হয় তুমি এখানে চলে আসো। আর একটা বিষয় সেটা হলো যে আমার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের ফিনান্সিয়াল অবস্থাটা অত ভালো ছিল না, তা আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি টিউশনি করব, পাশাপাশি পড়াশোনা করব। সো টিউশনির জন্য ঢাকা বেটার আর কি, যার জন্য এই সবকিছু মিলিয়ে আমি ঢাকা আসি। তো যেদিন আমি কুয়েটে, ও তৎকালীন ভিসি স্যার ছিল নজরুল ইসলাম মুরল স্যার, উনাকে বললাম স্যার আমি বোটেক্সে যেতে চাই। আমার রেজাল্ট দেখে বললো যে তুই তো ডাবল স্টার, তোর রেজাল্ট ভালো, তোর চাকরির গ্যারান্টি আমি দিব। তাই আমি বললাম স্যার আমি শুধু চাকরি না, আমি তো টিউশনি করতে চাই, এটার গ্যারান্টি দিতে পারবো না। সো তখন ওখানে এসে আমি বোটেক্সে পড়াশোনা করি। এরপরে বুটেক্স থেকে পড়াশোনা শেষ করে ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন, যেটি বলছিলাম আমাদের দর্শকদেরকে যে একজন ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। আজকে একটি ফ্যাক্টরির মালিক আপনি। এই যে পুরো একটি গল্প, সেটির পেছনে আমরা একটু জানতে চাই, সেই গল্পটা জানতে চাই। কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, স্ট্রাগল ছিল কিনা? অবশ্যই ছিল, সেগুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন, কেমন ছিল সেই জার্নিটা? কোনো জার্নি তো কখনোই সহজ না। এভরি ম্যানস লাইফ হ্যাভ আপস এন্ড ডাউনস, আমারও সেরকমই। তা আমি শুরুই করি ডিভাইন টেক্সটাইল লিমিটেডে এবং প্রোডাকশন অফিসার হিসাবে। প্রায় সুদীর্ঘ 18.5 বছর সেখানে আমি কর্মজীবী ছিলাম। শেষ পর্যন্ত আমি ওই গ্রুপের ডিরেক্টর ছিলাম। সো মানে একটাই চাকরি ছিল আমার। তো সেখানে চ্যালেঞ্জ প্রতিনিয়তই ছিল, তবে এটা আমি পছন্দ করি, চ্যালেঞ্জকে গ্রহণ করা। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা কি আগে থেকে ছিল, নাকি জীবনের এই পথ পরিক্রমায় এসে কোনো এক সময় মনে হয়েছে যে না, নিজে কিছু করি? আমি যখন ওই জায়গার জেনারেল ম্যানেজার ডিজিএম, তখনই আমার একটা চিন্তা ভাবনা হইল যে বাংলাদেশের যে একটা সিংহভাগ রেভিনিউ আসে এই সেক্টর থেকে, আরএনজি সেক্টর থেকে, প্রায় 84%। তো এরকম সেক্টরে যেভাবেই হোক আমি এখানে আসছি, আমি যখন দেখলাম
যেখানে প্রচুর সুযোগ আছে আসলে নিজে একটা উদ্যোক্তা হওয়ার। তখন থেকেই আমি মোটামুটি স্থির করছি যে আমি ছোট করে হলেও আমি একটা ইন্ডাস্ট্রি করব, একটা ছোট পরিসরে হলো, যেখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে, যেখান থেকে কিছু বৈদেশিক মুদ্রা আসবে। তো সেই অনুপ্রেরণা থেকে অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি উদ্যোক্তা হব। এখন আপনার ফ্যাক্টরিতে কতজন মানুষ কাজ করছেন? অলমোস্ট 800-র উপরে। 800-র উপরে। 800 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারা, সেটিও নিশ্চয়ই এক ধরনের ভালো লাগার ব্যাপার, নিশ্চয়ই কাজ করে সেটি আপনার মধ্যে। আসলে দেখো যে আমরা যারা পৃথিবীতে আসছি, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের তো একবারই জন্ম এবং একবারই মৃত্যু। তা আমি যখন এই পৃথিবীতে আসছি, পৃথিবীর কাছে আমি অনেক ভাবে ঋণী। এই পৃথিবীর আলো বাতাস থেকে শুরু করে পৃথিবীর অনেক কিছু আমি পেয়েছি। সো পৃথিবী যেহেতু আমাকে সমৃদ্ধশালী করছি, পৃথিবী কিন্তু দেওয়ার মতো আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এই তাড়না থেকেও বলতে পারো যে আমি চিন্তা করলাম যে আমি যদি উদ্যোক্তা হই, যদি এটা চ্যালেঞ্জিং একটা জব, কিন্তু উদ্যোক্তা হই, তাহলে আমি কিছু মানুষকে এমপ্লয় জেনারেট করতে পারবো। যেটা আমি একটা বড় কোম্পানির সিইও অথবা গ্রুপ ডিরেক্টর, সেই হিসাবে কিন্তু আমি আমাকে প্রোভাইড করতে পারছি। কিন্তু যখন একটা উদ্যোক্তা, তখন কিন্তু আমি কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি। দ্বিতীয় হইলো যে আমাদের দেশ একটা দরিদ্র দেশ, সে দেশে বৈদেশিক মুদ্রাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো। সো আর একটা জিনিস সেটা হলো যে আমি মরে যাওয়ার আগে যেন আমার পরবর্তী প্রজন্ম অথবা আমার আশেপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলতে পারে যে না, ভদ্রলোকটা ছিল, সে দেশের জন্য কিছু করার চেষ্টা করছে। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পাবো যে না, আই ট্রাই টু ডু সামথিং ফর দ্য প্ল্যানেট, নট অনলি আওয়ার কান্ট্রি। আমি দেশের জন্য, পৃথিবীর জন্য কিছু করার চেষ্টা করছি। আর একজন মানুষ হিসাবে আমার মনে হয় এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে টু ডু সামথিং ফর দ্য প্ল্যানেট। আরএমজি সেক্টর এই মুহূর্তে আসলে কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি বলে আপনার কাছে মনে হয়? দেখো, আরএমজি সেক্টরটা কিন্তু মানুষের যে মৌলিক 4-5টা চাহিদা, তার মধ্যে একটা অন্যতম একটা চাহিদা, যে এটা ছাড়া মানুষের চলবে না। তো পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষের এই বস্ত্রের চাহিদা থাকবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, যে এই বিজনেসটা সবসময় ভ্রাম্যমান, মানে মুভেবল বিজনেস, এটা কখনো এক জায়গায় স্থির থাকে না। আজ থেকে 50 বছর আগে যেরকম এই বিজনেসটা এক সময় ইউরোপে ছিল, জার্মানিতে এবং ইটালিতে ছিল প্রচন্ড ভাবে, এবং সেই বিজনেসটা মাইগ্রেট করে পরবর্তীতে কোরিয়ায় আসছে, তার্কিতে আসছে, তারপরে চায়নায় আসছে, তারপরে আমাদের মতো সাবকন্টিনেন্টাল কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আসছে। হয়তো এরপরে এই বিজনেসটা চলে যাচ্ছে কিছুটা ভিয়েতনাম, কিছু হন্ডুরাস, কিছুটা ইকুয়েডর, এবং গরিব কিছু কান্ট্রিতে। সো এখন আমাদের এই বিজনেসের বয়স অলমোস্ট 45 ইয়ার্স। তো এখন 45 ইয়ার্স এর মধ্যে ডেফিনেটলি আমরা অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতেছি। বিশেষ করে একটা হলো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, ব্যাংকিং সেক্টরের আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। যে একটা পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর, বিশেষ করে আমাদের এখন জিডিপি প্রায় 10-এর কাছাকাছি, মানে মুদ্রাস্ফীতি 10-এর কাছাকাছি, জিডিপি 4-এর নিচে। তো মুদ্রাস্ফীতি যখন 10 বা তার বেশি হয়, তখন বা ব্যাংকিং সুদটা কিন্তু প্রায় 13-14 নিচে নামাইতে পারে না, এটা সম্ভব না। সো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। আর একটা বিষয় সেটা হলো যে গ্যাস, ইলেকট্রিসিটি, এটা আমাদের একটা প্রায় 1.5-2 বছরের মধ্যে 280% গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, এবং কয়েক দফা বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। তো এই সবকিছু মিলে আমরা একটা ক্রান্তি লগ্নের ভিতর দিয়ে যাচ্ছি এখন আমাদের ইন্ডাস্ট্রিটা। এই সময় এসে আমরা দেখলাম যে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এবং বেশ দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটা ছিল, বন্ধ হয় সবসময়, কিছু ফ্যাক্টরি বন্ধ হয়, নতুন নতুন ফ্যাক্টরি হয়, কিন্তু আমরা দেখলাম যে বিগত বেশ কিছু সময় ধরে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। গতকালকে ওপিএন কম্পোজিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ কি বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, তুমি যেটা বলছো যে এটা একটা নিয়মিত প্রক্রিয়া, তবে এখন যেটা হচ্ছে এটা অস্বাভাবিক প্রক্রিয়া। কারণ আমাদের এত বছরের মধ্যে এইরকম ভাবে পরপর 1 বছর 1.5 বছরের মধ্যে প্রায় 300-র মতো আরএমজি, একটা সেক্টরে আরএমজি কোম্পানি বন্ধ হয়ে গেছে। এটা একটা অ্যালার্মিং। আর এটার একটা বড় 1 নম্বর কারণ হইলো রাজনৈতিক পট পরিবর্তন, এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হইলো এই যেটা বললাম যে ব্যাংকিং সেক্টরের যে সহযোগিতা বা যেভাবে ওনারা দিচ্ছে, তবে যতটুকু আমাদের ব্যবসায়িকদের দরকার সেইভাবে হয়তো ব্যবসায়িকরা পাচ্ছে না। আরেকটা হলো যে
আমাদের প্রচুর খরচ অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমাদের ওয়েজেস এন্ড স্যালারি, গ্যাস, ইলেকট্রিসিটি এবং এই আনুষঙ্গিক খরচটাই কুলিয়ে উঠতে পারতেছে না আমাদের সেক্টরে যে সমস্ত উদ্যোক্তা আছে তারা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হলো যে আহ ট্যারিফ ইস্যুটা, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বৈশ্বিক যে বাজারে যে অবস্থা হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন মার্কিন রাষ্ট্রপতি যে ডোনাল্ড ট্রাম্প উনি যে ট্যারিফ ইম্পোজ করে, আমরা যদিও 20% কিন্তু আমাদের আগে ছিল 16%, সব মিলে কিন্তু ওখানে আমাদের গোডস এক্সপোর্ট করতে অলমোস্ট 36% ট্যারিফ দিতে হয়। আহ, যখন আমাদের এই ট্যারিফটা 36 হয়েছে, এবং আমাদের নেইবার কান্ট্রি বিশেষ করে চায়না এবং ইন্ডিয়া তারা কিন্তু আমাদের চাইতে বেশি হইলেও আমাদের তো মেন বাজার ছিল ইউরোপ ইউনিয়ন, এবং তারা ইউনিয়নের তাদের মার্কেটিংটা তারা অ্যাগ্রেসিভলি এটা কিন্তু তারা আগাচ্ছে, ক্যাপচার করার চেষ্টা করতেছে বা ক্যাপচার করছে, যা আমাদের বেসিক যে আমরা অর্ডারগুলো করি সেখানে তারা বাগ বসাইছে অলমোস্ট। যার জন্য আমাদের অর্ডারটা ক্রয় দেশ অনেক কমে গেছে, র্যাপিডলি একবারে কমে গেছে। কমে যাওয়ার কারণেও আমাদের বিজনেসটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা মূল কারণ আর কি। আরেকটি বিষয় আপনার কাছে যেটি জানতে চাই, এই যে এই ব্যবসাগুলো ডিজাইনের কথা আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে আসলে কমে যাচ্ছে বা স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কাও করা হচ্ছে। সেক্ষেত্রে এই ব্যবসাটাকে সাস্টেন করার জন্য সরকারি বেসরকারি কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা দেখি যে এই আরএমজি সেক্টরে বায়ারদের দিক থেকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের কথা বলা হয়ে থাকে। গডস, জিডিসি, তারপরে অকোটেক্স, ব্লু সাইন, নানান ধরনের সার্টিফিকেশন নেওয়া হয়। এত সার্টিফিকেশনের আসলে প্রয়োজনীয়তা কি? কেন এত সার্টিফিকেশন দিতে হয়? 1980 সালে ইডিএস গার্মেন্টস এর মাধ্যমে প্রথম বাংলাদেশ বিশেষ করে গার্মেন্টস রপ্তানি করে শুরু করে। সেই হিসাবে এখন আমাদের এই এই বিজনেসের বয়স প্রায় 45 বছর। তো 45 বছরে আমরা একটা জায়গায় আসতে পারি নাই। বিশেষ করে সরকারি এবং বেসরকারি উদ্যোগ প্রয়োজন। আমাদের যে বায়ার্স ফার্ম আছে আর আমাদের যারা আমরা উদ্যোক্তা আছি আর সরকারি এই পক্ষ মিলে উচিত ছিল একটা টেকসই ক্রয় করার যে একটা প্রক্রিয়া, একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক, যে আমরা কি কি আইটেম করি। আমাদের ওভেনের আমাদের শার্ট থাকে, আমাদের প্যান্ট থাকে, ডেনিমে আমাদের প্যান্ট থাকে বা জ্যাকেট থাকে, অথবা আমাদের টি শার্ট থাকে, পলো শার্ট থাকে। প্রত্যেকটার একটা মেকিং চার্টস, একটা সিএম, যে কোন কোন আইটেমের কি কি স্ট্যান্ডার্ড ইউনিক ভ্যালু হবে, সেটা মোটামুটি যদি একটা 19-20 একটা ভ্যালু যদি আমরা দাঁড় করাইতে পারতাম এবং সরকারি বেসরকারি উদ্যোগে, তাহলে যেটা হইতো যে এখন বায়াররা এসে আমাদের যে অ্যাডভান্টেজটা নেয়, তারা এসে আমি একটা অর্ডার ফিক্সড করলাম $1.50 টি শার্ট, আমারই একজন প্রতিযোগী, আমার কম্পিটিটর আরেক ভাই সেটা $1.20 নিয়ে গেল, এটা কিন্তু আমরাই সুযোগ দিচ্ছি। সো বায়ার তো সুযোগ নিবেই। তো এটা যদি একটা স্ট্যান্ডার্ড একটা বেঞ্চমার্ক থাকতো, একটা একটা ইউনিট প্রাইস থাকতো, তাহলে কিন্তু বায়ার এই সুযোগটা নিতে পারতো না। এটা জায়গায় কাজ করার সুযোগ আছে। আর একটা বিষয় সেটা হলো যে এই যে 45 বছর আমাদের এই বিজনেসের বয়স, এই বয়সের এর মধ্যেও কিন্তু আমরা বাংলাদেশি, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট অথবা আমাদের বিজিএমই অথবা আমাদের বোটেক্স সবাই মিলে একটা ইন্সপেকশন এবং টেস্টিং, একটা কোয়ালিটি, একটা ল্যাবরেটরি বা একটা ইনস্টিটিউট করতে পারি নাই। বলতে গেলে এটা আমাদের কিন্তু একটা বড় ব্যর্থতা। এই যে আমরা কি করি, আমরা এজিএস, আইটিএস, বুরুভেরাইটাস বা এরকম বড় বড় যারা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যে যেমন বুয়েট একটা রড বা সিমেন্ট যখন আমরা কিনি, তখন কিন্তু বলা হয় যে বুয়েট পরীক্ষিত। তার মধ্যে বুয়েটের প্রতি আমাদের কিন্তু সেই আস্থাটা আছে। তো আমাদের এই টেস্টিং এ কিন্তু উচিত ছিল যে বোটেক্স পরীক্ষিত। তো এটার একটা আস্থা, এই আস্থাটা অর্জন করতে পারি নাই, আমরা একটা ইনস্টিটিউট করতে পারি নাই। তো এই জায়গায় আমাদের মনে হয় এই জায়গায় আমাদের সরকার এবং বেসরকারি একটা কাজ করার সুযোগ আছে। আর তোমার সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট, তুমি যেটা বলছো যে জেডিএসসি বা অকোটেক্স অথবা হিক অথবা গডস, ওসিএস, এদিকে আমার বিএসএ আছে, র্যাব আছে, এসএডএক্স আছে। সো লট অফ সার্টিফিকেট। এটা আমার যেটা ধারণা সেটা হলো যে আমাদের সার্টিফিকেট মূলত তিন ধরনের হয়। একটা কোয়ালিটি রিলেটেড হয়, একটা সোশ্যাল বা সোসাইটি রিলেটেড হয়, আর একটা এনভায়রনমেন্টাল রিলেটেড হয়। সো তিনটা সার্টিফিকেটে যদি থাকে তাহলেই একটা ইন্ডাস্ট্রির জন্য এনাফ। এই জায়গায় একই এনভায়রনমেন্টালে একজনে একজনে দিচ্ছে যে ডিএসসি, আরেকজনের যে দিচ্ছে র্যাব, এটা আমার মনে হয় যে শুধু এখানের পিছনে বিজনেস বা ব্যবসার একটা প্রক্রিয়া আছে, বলতে গেলে ব্যবসার ধান্দা আছে।
বা এটাকে বলা হয় ব্যাকডোর বিজনেস করতেছে। সো এই জায়গায় আমাদের যদি যে বিজিএম বিটিএমএ এবং আমাদের সরকারি উদ্যোক্তারা যদি ইনিশিয়েটিভ নেয়, তারা মিলে এই ৩ ধরনের, একটা এনভায়রনমেন্টাল, একটা কোয়ালিটি, একটা সোসাইটি বা সোশ্যাল, এই ৩টাকে যদি ফিক্সড করে দেয় এবং বায়ারকে যদি পুশ করে যে আমরা এর বাইরে যাব না, এর মধ্যে যদি আমার একটা কোম্পানি কমপ্লায়েন্স করে, তো আমার কোম্পানি রেডি ফর ওয়ার্ক। সো এটা আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, আমাদের ব্যয় অনেক কমে আসবে, আমাদের এই পিছনে অনেক হ্যাসেল করে, অনেকে এখান থেকে আমাদের সুযোগ নেয়, সেই হিসেবে তাদের এই সুযোগটাও কমে যাবে। আশা করি আমাদের বিজনেস আরো টেকসই, আরো মজবুত এবং সাস্টেন হবে। যে এবার একটু আমাদের যারা জুনিয়র আছে, ফ্রেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা শিক্ষার্থী আছেন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো শুনতে চাই। বাংলাদেশি যেসব টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আছে বা গ্রাজুয়েটরা আছে, তাদের মধ্যে কোন দিকগুলোতে আসলে মনে হয় যে দুর্বলতা রয়েছে, ইন্ডাস্ট্রিতে আসলে তাদেরকে সেই জিনিসগুলো নিয়ে আগে কাজ করা উচিত ছিল, কোন কোন স্কিলগুলো আসলে ইউনিভার্সিটি লাইফে তাদের গ্রো করা উচিত ছিল বলে আপনার মনে হয়? এইখানে একটা বিষয় কি, যে টেক্সটাইল তো পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয়। সো ইট ইস দ্য ফাস্ট ফ্যাশন অলসো। টেক্সটাইল এখন শুধু যে বস্ত্রটা যে একটা লজ্জা নিবারণের জন্য শুধু না, এটা কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের প্রতীক হিসাবেও এটা আসছে। সো সেই ক্ষেত্রে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। সো আজকে যে শিক্ষার্থী, তাদেরকে কিন্তু এই নিউ টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হবে। একটা প্রবাদ আছে, ইফ ইউ চেঞ্জ ইন টাইম, আদার টাইম উইল চেঞ্জ উইথ ইউ। তো সময় তোমাকে চেঞ্জ করে দিবে। তো মানে নতুনদেরকে আমি বলবো যে তোমরা সব সময় এই নিউ টেকনোলজিকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবা। এই একটা বিষয়। একটা হচ্ছে যে হার্ড স্কিল এবং সফট স্কিল যেগুলো আছে, বিশেষ করে লেবার ইনসেন্টিভ এরিয়া, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, এখানে লিডারশিপ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা বিষয় যে আমাদের কিন্তু অনেক কিছু ব্যালেন্স করতে হয়। একদিকে আমার বায়ারের অর্ডার আছে কিনা, বায়ারের সাথে নেগোশিয়েটটা আমার কেমন, বার্গেনিংটা কেমন। কারণ আমরা প্রায়ই দেখি যে অন্যান্য কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার কম্পেয়ারে আমাদের নেগোশিয়েট এবং বার্গেনিং ক্যাপাসিটি খুব কম, এবং আমাদের যে নিজেকে প্রকাশ করার ক্যাপাসিটিটা আমাদের একটু কম। আমরা পিছিয়ে আছি অনেক, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আরেকটা বিষয় যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে আমার বায়ার, আমার নিজের যে ওয়ার্কার এবং আমার মিড লেভেল যে টপ লেভেল ম্যানেজমেন্ট, এদেরকে ক্যাপচার করা, সবকিছু মিলে ওয়েল অ্যান্ড ব্যালেন্স একটা জায়গায় যেতে হয়। এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। সেই ক্ষেত্রে তার মধ্যে যেরকম টিম বিল্ডিং থাকতে হবে, তার মধ্যে নেটওয়ার্ক ক্যাপাসিটি বিল্ড আপ করার মানসিকতা থাকতে হবে, লিডারশিপের একটা থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং একটা অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাবিলিটি থাকতে হবে। এই বিষয়গুলো সামনে তাদের জন্য একটু চ্যালেঞ্জ, এবং এগুলো রপ্ত করতে পারলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কারণ ইটস দ্য গ্লোবাল বিজনেস। আপনার কি মনে হয় এইসব ক্যাপাসিটি গুলো বা এই স্কিল গুলো কম থাকার কারণে কি বড় বড় পদগুলোতে আমরা বিশেষত দেখি বাইং হাউসগুলোতে, অনেক ফ্যাক্টরিতেও রয়েছে, বিদেশিদের হায়ার করা হয়? কেন বিদেশিদের হায়ার করা হয়, কি মনে হয় আপনার কাছে? হয়তোবা আমরা যারা পড়াশোনা করি, আমাদের এখানে সিলেবাসের মধ্যে কিছু টেকনিক্যালি কিছু সমস্যা আছে। যেমন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা বিশাল একটা সাবজেক্ট, যেটা তুমি জানো যে প্রায় 20 বছর আগে শ্রীলঙ্কা, বিশেষ করে শ্রীলঙ্কান যারা আছে, তারা কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতিষ্ঠানে আছে। আমাদের দেশের মানুষ কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ব্যাপারটা কিন্তু ওইভাবে বুঝতো না। কিন্তু এটা কিন্তু শ্রীলঙ্কায় ঠিকই তারা রপ্ত করছে, কারণ তাদের আরএমজি সেক্টর আমাদের সাথে অনেক আগে। সো এইটা পুরোপুরি তাদের দখলে। যদিও এখন আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের বোটেক সহ অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একটা সাবজেক্ট, এবং সেটা আমাদের জুনিয়ররা আসতেছে। এই জায়গাটা একটা বড় জায়গা। আর একটা বিষয় হলো, আগামী দিনে টিকে থাকতে গেলে কিন্তু আমাদের যেটা করতে হবে, যে আমাদের প্রসেস অপটিমাইজেশন করতে হবে, কস্ট কাটিং করতে হবে বিভিন্নভাবে। সো এই জায়গাগুলোর জন্য আমাদের যা জুনিয়র আছে এখানে, আমাদের এবং শিক্ষক যারা আছে, শ্রদ্ধেয় শিক্ষক এবং যারা সিলেবাস প্রণয়ন করে, তাদেরকে বর্তমানের অবস্থানের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনটাকে ইনভলভ করে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংকে ইনভলভ করে যদি সিলেবাসটা যোগ্য উপযোগী প্রণয়ন করে, তাহলে আমার মনে হয় আমাদের সাস্টেনেবিলিটি আরো বেটার হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই সেক্টরে নারীদের জন্য কতটা চ্যালেঞ্জিং বা তাদের জন্য কতটুকু সম্ভাবনাময়, বা তাদের কাজের পরিবেশটা আসলে কেমন? নারীদের সম্ভাবনা সবসময় ভালো ছিল, এখনো আছে। আর নারী হিসাবে তাদের কিছু সামাজিকভাবে চ্যালেঞ্জ থাকে। এটা তো প্রত্যেক সেক্টরেই নারীদের কিছু চ্যালেঞ্জ আছে, এবং ওটাকে সামনে রেখেই, ওটাকে পাশ কাটিয়েই নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
As a textile engineer, আমি বলবো still a lot of opportunity and possibility have for women, especially এখন নারীরা পুরুষদের পাশে বা কাঁধে কাঁধ মিলিয়ে তারা প্রোডাকশনে জব করতেছে। তারা বিভিন্ন বাইরের যে ইনস্টিটিউট, ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি ইনস্টিটিউট, সেগুলোতে তারা দক্ষতার সাথে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতেছে। এবং বাইরে বিশেষ করে আমাদের ওভারসিজ মার্কেট, বিশেষ করে বাইরের দেশে কিন্তু প্রচুর অপরচুনিটি, এবং তারা অনেক রিসার্চ। আমাদের দেশে তো R&Dটা খুব বেশি প্রাধান্য পায় না, কিন্তু বাইরের দেশে কিন্তু এটা কিন্তু অনেক অনেক ভ্যালুড একটা জায়গা, R&Dটা, রিসার্চ অ্যান্ড স্টাডি। সো এই জায়গায় বিশাল একটা স্কোপ আছে। আর যেটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, বিশেষ করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের জন্য রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় তারা তাদের কন্ট্রিবিউট গুলো রাখতে পারে। তা আমাদের দেশে তো এখন অনেক আমি দেখতেছি যে GM PM ডিরেক্টর অনেকেই, ইভেন নারী উদ্যোক্তা যারা আসছে অনেকেও তারা ভালো করতেছে, দে আর ডুইং গুড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের দর্শক, বিশেষত তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। আমি তরুণ প্রজন্মের জন্য একটি কথাই বলবো, সেটা হলো যে তোমরা লেগে থাকো। আর হার্ড ওয়ার্ক বা পরিশ্রমের বিকল্প নাই। একটা জিনিস মনে রাখবা, শ্রম এবং গাম, এবং এটা কখনো বিফলে যায় না, এবং এটা কখনো তোমার সাথে বেইমানি করবে না। সো পারসিস্টেন্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হার্ড ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটা জিনিস তোমার মধ্যে থাকতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো জায়গায় লেগে থাকতে হবে। অজুহাত আসলে দিলে অনেকভাবে দেওয়া যায়, কিন্তু একটা বিষয় কি, যে একবারে তৃণমূল পর্যায় থেকেও একটা মানুষ দক্ষতার সাথে এবং তার প্রতিভার সাথে সে যদি লেগে থাকে, একটা ভালো কিছু করতে পারে। সো অলওয়েজ ট্রাই টু বিল্ড আপ ইউর ড্রিম ইন বিগার ওয়ে, বিগার স্কিল। ইঞ্জিনিয়ার সেলিম রেজা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য টেক্সটাইল মিররকে। ধন্যবাদ তোমাকে, এবং ধন্যবাদ টেক্সটাইল মিররকে, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকেন, এবং যারা দর্শক এবং তাদেরকেও তাদের সার্বঙ্গীন সুন্দর এবং সাবলীল সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক্সটাইল মিররের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।